উৎসব কেন সফল হয়েছে এর কারণ হচ্ছে চারটা। প্রথম হচ্ছে সারল্য, গল্প বলাতে আমরা সারল্য ধরে রাখতে চেষ্টা করেছি। দ্বিতীয়টা হচ্ছে গল্পের মধ্যে ব্যালেন্স, কমেডি এবং আবেগের ব্যালেন্স। প্রিয় দর্শক, এবারের পর্ব আড্ডাবাজি। আজ আমরা বিনোদন সারাদিন স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এই বছরের ব্লকবাস্টার হিট ফিল্ম উৎসবের অন্যতম চিত্রনাট্যকার সামিউল ভূঁইয়াকে, যিনি ভলটেয়ারের মতন সবসময়ই বিশ্বাস করেন, আমি জানি না আমি কোথায় যাচ্ছি, কিন্তু আমি পথেই আছি। সত্যিই কিন্তু তাই। সামিউল ভূঁইয়ার প্রগাঢ় বিশ্বাস সম্প্রতি তাকে এনে দিয়েছে চূড়ান্ত সাফল্য। জীবনে প্রথমবার সিনেমা লিখেই তিনি পেয়ে গেছেন অসংখ্য প্রশংসা, দর্শক সমালোচকের কাছে অকুণ্ঠ সমর্থনও পেয়েছেন তিনি। দর্শক, তাহলে চলুন আর কথা না বাড়িয়ে তরুণ এই লেখকের সাথে গল্প কথায় ডুব দেই। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি। আপনাকে তো প্রথমেই বিশেষভাবে একটা থ্যাঙ্কস দিতেই চাই, বিকজ নিশ্চয়ই আপনি রিলেট করতে পারবেন। একজন দর্শক সোশ্যাল মিডিয়াতে লিখেছিলেন যে বিনোদন সারাদিন ঠিক কেন রাত 12টায় প্রচারিত হয়, আর আপনি সেখানে আমাদের হয়েই রিপ্লাই করেছেন রাত 12টা হলেই তখন আলাপটা অনেক জমে, আলাপটা গভীর হয়। সত্যি কথাই আমরাও এটাই মনে করি। তাহলে আপনার সাথে আমাদের আলাপটাও গভীর হোক, কি বলেন? অবশ্যই অবশ্যই। আর এই যে আলাদা করে অভিনন্দন জানাতে চাই, বিকজ দেখতে দেখতে উৎসব সিনেমার কিন্তু হাফ সেঞ্চুরি হতে চলেছে। মাত্র আর একদিন, মানে 26 জুলাইতেই মুক্তি পাওয়ার পরে 50তম দিন পূরণ হবে। এই সাফল্যকে কিভাবে দেখেন? এক কথায় অসাধারণ। উৎসব যে এত দর্শকের মন ছুঁয়ে যাবে সেটা আমরা যখন লিখেছি বা যখন চিন্তা করেছি তখন এটা ভাবিওনি, আমাদের ধারণাও সেটা ছিল না। কিন্তু এখন ঈদের প্রায় এতদিন পরেও উৎসবের নিয়ে যে মানুষের যে আগ্রহ, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এই সিনেমায় আরও একজন চিত্রনাট্যকার ছিলেন স্বাধীন, যিনি আমাদের আয়োজনে এসেছিলেন এবং বলেছিলেন যে পারিবারিক কিছু কারণে উনি শুরু থেকেই চিত্রনাট্য লেখার সাথে থাকতে পারেননি। ওনার বাবা সম্ভবত অসুস্থ ছিলেন, বাট সেই জায়গা থেকে আপনি এবং পুরো টিম টেক ওভার করেছিলেন। সেই গল্পটা একটু শুনবো। উৎসবের আমাদের প্রথম শুরুটা হচ্ছে তানিম ভাই ঠিক 1 বছর আগে, উৎসব রিলিজের 1 বছর আগে আমাকে একদিন বলেন যে তার অনেক দিনের পুরনো একটা আইডিয়া আছে, ক্রিসমাস ক্যারলের অ্যাডাপ্টেশন তিনি করতে চান। তখন আমি চিন্তা করলাম যে ক্রিসমাস ক্যারলের অ্যাডাপ্টেশন, তাও আবার বাংলাদেশের পার্সপেক্টিভে, সেটাকে ঈদ বানানো হবে ক্রিসমাসটাকে। তখন স্বাধীন অ্যাভেলেবেল ছিল না। তখন তিনি আমাকে বলেন যে তোমার কাছে কোনো আইডিয়া আছে কিনা, আমার এই আইডিয়াটা আছে, তুমি কিভাবে এটাকে রিলেট করতে পারো। তখন আমি বললাম যে বাংলাদেশে যদি ঢাকায় চিন্তা করি যে কমিউনিটি বেসড যে জীবনযাত্রা খুব কম এলাকা আছে। আমি যেহেতু নিজে মোহাম্মদপুরে থাকি এখন, তো আমি ওই জায়গাটাকে এখনও চিনি, হাউজিং সোসাইটি এগুলো আছে। তো তখন ভাবলাম যে ওই জায়গাটাকে বেস করে ওই জায়গার চরিত্রগুলো নিয়ে, যেখানে একটা বিহারি চরিত্র আছে, একটা হিন্দু ভূষণ কর্মকার তিনিও আছেন, আবুনিজার জাহাঙ্গীরের চরিত্রটা হচ্ছে উনি একটা ব্যক্তি হিসেবে, এই গল্পটা কোনো ব্যক্তির গল্প নয়, এটা একজন ব্যক্তির চারপাশে ঘিরে থাকা মানুষ এবং তার ফেলে আসা সময়ের গল্প। এবং সেই সময়টাকে ফিরিয়ে নিয়ে এসে, অনুশোচনা বোধটা ফিরিয়ে নিয়ে এসে, জীবনবোধটা যখন আমরা দর্শকদের সামনে নিয়ে আসতে পেরেছি, এর কারণেই মনে হয় উৎসব বেশি সাফল্য পেয়েছে। অবশ্যই আমরা এমনটা শুনেছি, আপনি সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিয়েছিলেন যে আপনার এই যে উৎসব টিমের সাথে কাজটা এবং স্ক্রিপ্ট রাইটিং খানিকটা খাপছাড়াভাবেই শুরু হয়েছিল, তবে কোর রাইটিং টিমটা ছিল একদম ঠিকঠাক। সেই বিস্তারিত গল্পটা শুনবো। খাপছাড়াভাবে বলতে যে শুরুতে তো আমরা অবশ্যই স্বাধীনকে পাইনি ওর ব্যক্তিগত সমস্যার কারণে, কিন্তু প্রথম দিকে আমরা যে রাইটিং টিম, আমি আর স্বাধীন ছাড়াও কাহিনীকার হিসেবে রয়েছেন কিন্তু আমাদের ডিরেক্টর তানিমনুর ভাই এবং সুষময় সরকার, যিনি আমাদের চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরও ছিলেন। সো আমরা শুরু থেকে একটা জিনিস নিয়ে আসতে চেয়েছি যে গল্প বলায় সারল্য থাকতে হবে, সিম্পলিসিটি। উৎসবের সাফল্যের মূলটাই কিন্তু হচ্ছে গল্প বলা, সিম্পলিসিটি। উৎসব আমার কাছে যদি আপনি মোটা দাগে জিজ্ঞেস করেন যে উৎসব কেন সফল হয়েছে, এর কারণ হচ্ছে চারটা। প্রথম হচ্ছে সারল্য, গল্প বলাতে আমরা সারল্য ধরে রাখতে চেষ্টা করেছি। দ্বিতীয়টা হচ্ছে গল্পের মধ্যে ব্যালেন্স, কমেডি এবং আবেগের ব্যালেন্স, যেটা আমাদের দর্শকদের ভালো লেগেছে যে একতরফা কমেডিও নেই এখানে, আবার একটা নস্টালজিক ফিলিংও আছে, একটু আবেগও আছে, সব মিলিয়ে একটা প্যাকেজ। 3 নাম্বার হচ্ছে উৎসব গল্পটা কোনো ব্যক্তি নির্ভর গল্প নয়, এটা একটা মানুষ এবং তারকে ঘিরে থাকা চারপাশের মানুষ। এখানে একটা ডায়লগও আছে যে জাহাঙ্গীর তার ভাগ্নেকে বলে যে আমরা সবাই একা,
কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে, সিনেমার শেষে দেখা যাচ্ছে সেই পুরো সবাইকে নিয়ে, চারপাশের সবাই, আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবাইকে নিয়ে একটা উৎসবে মেতেছে। তার মধ্যে যে এই অনুধাবনটা চলে এসেছে, সেই ক্ল্যারিটিটা আমরা দেওয়ার চেষ্টা করেছি, ওই মেসেজটা আমরা একটা প্রোভাইড করার চেষ্টা করতে পেরেছি। এবং ওই ব্যাপারটাতে যে আমরা এত হুকড ছিলাম যে আমরা এই জিনিসটাই দর্শকদের বলতে চাই, সেটাই হয়তো বা কানেক্ট করতে পেরেছি দেখে একটা সফলতা এসেছে আমাদের। আর 4 নম্বরটা হচ্ছে, এটার একটা মজার ট্যাগলাইন ছিল, পরিবার ছাড়া দেখা নিষেধ। তো এই ট্যাগলাইনটা দিয়েছেন হচ্ছে আমাদের এডিটর সালে সোবহান অনিম ভাই। তো তিনি যখন এডিটিংয়ে বসেন, তো তিনি তখন থেকেই বলছিলেন যে এই জিনিসটা আমরা যদি সর্বোচ্চ মানুষের কাছে দেখাতে পারি, সর্বোচ্চ সংখ্যক মানুষের কাছে যদি দেখাতে পারি, এর জন্য আমাদের একটা বিচিত্র ট্যাগলাইন দরকার। যেহেতু আমাদের প্রমোশন খুবই মিনিমাল লেভেলে ছিল এবং শেষ মুহূর্তে যে হয়েছে, টিজারটা দিয়ে হচ্ছে আমরা মোটামুটি একটু ট্র্যাকশন পেয়েছিলাম। ট্রেলারটাও টিজারটার একটু এক্সটেন্ডেড ভার্সন ছিল, ওইটাও সারা জাগিয়েছে কিনা সেটা আমি জানি না, তবে মানুষের মধ্যে একটা আগ্রহ এসেছে এই ট্যাগলাইনটার কারণে, পরিবার ছাড়া দেখা নিষেধ। এবং আমরা আসলেই দেখেছি যে মানুষ পরিবার নিয়ে দেখছে এবং 15-16 জন নিয়ে যাচ্ছে এবং বয়স্ক সিনিয়র সিটিজেনরাও তারাও যাচ্ছে। দেখছি যে হুইল চেয়ারে করে পরিবারের হয়তো মা সদস্য বা নানি বা দাদি সদস্য তাকে নিয়েও এসছেন সবাই, এবং সবাই তো মানে উৎসব মুখরভাবে উৎসব দেখেছেন, এটা আসলে আলাদা করে বলাই বাহুল্য। আমরা প্রমোশন নিয়েও খানিকটা শুনবো, বাট আরেকটা অ্যাডিশনাল প্রশ্ন আমার মনে যাচ্ছে যে আমাদের যিনি আরেকজন চিত্রনাট্যকার রয়েছেন আয়মান আসিফ স্বাধীন, ওনার কাছে আমরা একটা প্রশ্ন করেছিলাম, একই প্রশ্ন আপনার কাছেও করতে চাই। প্রত্যেক চিত্রনাট্যকার বা লেখকের তার লেখনীতে কিন্তু তার জীবনের একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পাই, জীবনের নানান অভিজ্ঞতা আমরা নতুন ভিন্ন মোড়কে আমরা সামনে পাই। সেই জায়গা থেকে এই উৎসবের চিত্রনাট্যের সাথে মানে সামিউল ভূঁইয়ার নিজের জীবনের কোন কোন জিনিসের মিল রয়েছে এবং কোন কিছু আমরা একটু ভিন্ন কোটিংয়ে আমরা এখানে দেখেছি। আমি দুইটা চরিত্রের মিক্স। প্রথমত একটা হচ্ছে জয়, ভাগ্নে জয়, আর একটা হচ্ছে আলী। আলীর মতোই আমি স্যাড, আলীর মতোই আমি টাফ লাইফ লিড করি। এবং জয় হচ্ছে আমি যথেষ্ট ক্লোজ মানুষদেরকে অনেক ভালোবাসি কিন্তু বলতে পারি না। যেমন জয় যেখানে ওর জাহাঙ্গীরকে বলতে আসছে যে মামা আমার খুব একা লাগে ঈদ আসলে, কিন্তু সে যে এসে বলেছে এই বিষয়টা কিন্তু আমি পারিনি। তো জয়কে দিয়ে কিন্তু ওই জিনিসটা আমি বলিয়েছি যে যখন মামাকে এসে দাওয়াত দিচ্ছে, একটা পাঞ্জাবি গিফট করছে, আমি গিফট নিতেও পছন্দ করি না, দিতে গেলে দিতেও পছন্দ করি না, কারণ গিফট নিলে আমার দিতে হবে, একটা চাপ ফিল করি। জয় সেটা করে দেখিয়েছে যে মামাকে একটা গিফট দিয়েছে। আর আলীর ব্যাপারটা হচ্ছে ওই যে ছুটির ব্যাপারটার ক্ষেত্রে আমি হচ্ছে আলী একদমই, কারণ ওই যে একটা ডায়লগ যে দুনিয়া 2 দিনের হলে ছুটি 3 দিনের কেন। সো ওই জিনিসটা আমার কাছে তখন মনে হয়েছে যে ছুটি চাইতে গেলে আমরা সবচেয়ে বেশি ক্রিয়েটিভ হয়ে যাই, কত ধরনের বাহানা রিজন দেখাতে হয়। এবং যারা আমাদেরকে ছুটি দেন, এইচআর অথবা যিনি থাকেন, তিনিও ক্রিয়েটিভ হয়ে যান এক সময়। সো জাহাঙ্গীরও ওই এইচআর হয়ে গেছে আর সেই আলীও সেই কর্মচারী হয়ে গেছে। তো আমি আলীর জায়গায় নিজেকে দেখছি। সেটাই, নতুন এক জীবনবোধ এবং সাথে ভিন্নভাবে গল্প বলার একটা ধরন, এই ব্যাপারটাই না উৎসবকে বেশ কিছু জায়গায় করেছে স্বতন্ত্র। একটু জানতে চাই, এই যে নতুন এক জীবনবোধ এবং সাথে খানিকটা ভিন্নভাবে গল্প বলার প্রবণতা, এটাই কিন্তু উৎসবের চিত্রনাট্য বলে, এবং উৎসব পুরো সিনেমাটাকেই করেছে স্বতন্ত্র। এই যে নতুনভাবে জীবনকে দেখার একটা প্রয়াস দেখেছি আপনাদের মাঝে, আপনাদের লেখনীতে এবং অনস্ক্রিন, এই আইডিয়াটাকে আসলে একান্তই আপনাদের মানে রাইটিং টিমের, নাকি সেখানে তানিম নূর অ্যাজ আ ডিরেক্টর কোনো ইনপুট দিয়েছে? অবশ্যই তানিম ভাই তো শুরু থেকেই যখন চিন্তা করছেন এই বিষয়টা, ওনার নানা আইডিয়া থটস আমাদের কাছে শেয়ার করেছেন, আমরা সেটাকে মডিফাইও করেছি, অনেক জায়গায় ওটাকে আরো বাড়িয়েছি। যেমন এখানে ক্রিসমাস ক্যারলে যে ভূতগুলো আসে, আমরা বাস্তব জীবনে আসলে ভূত আছে কিনা জানি না, কিন্তু আমার কাছে মনে হয় যে উৎসবে যে ভূতগুলো ব্যবহার করা হয়েছে এটা দুটা জিনিস, একটা হচ্ছে অনুশোচনা, আরেকটা হচ্ছে ফেলে আসা সময়। এই দুটো জিনিসই হচ্ছে ভূত, যেগুলো হচ্ছে সবসময় আমাদের কাঁধে ভর করে থাকে এবং আমাদেরকে তাড়িত করে। সো ওই ভূতগুলো, এক একটা ভূত এক এক রকমের জিনিস দেখাচ্ছে। প্রথমে টিভিতে তাকে দেখাচ্ছে তার অতীত, তারপরে সিনেমা হলে নিয়ে যাচ্ছে, তারপরের ভূত নিয়ে যাচ্ছে তাকে একদম সম্পূর্ণ ফিউচারে সশরীরে। সো এই মেটাফোরগুলো ব্যবহার করে এগুলোর আইডিয়া কিন্তু আমরা যখন প্রথমে চিন্তা করেছি অনেক ওয়াইল্ড আইডিয়া আমরা চিন্তা করেছি, পরে দেখলাম যে না, আমরা যতটা সহজ রাখতে পারি, এই জন্য আমি বলেছি উৎসবের সারল্যটা কিন্তু খুব দর্শকদের ভালো লেগেছে, কারণ একটানে মানুষ দেখে যেতে পারে, কোনো জায়গায় খটকা লাগছে না, কোনো ধরনের প্লট টুইস্ট নাই, বিশাল রেভেলেশন নাই। সো এই ব্যাপারগুলো
শুরু থেকে আমাদের ধারণায় ছিল, আমাদের ডিরেক্টর তানিম নূর উনিও আমাদেরকে অনেক, আমার দেখা উনি মনে হয় একমাত্র আমি যার ডিরেক্টরের সাথে কাজ করেছি উনি প্রতিটা লাইন পড়েন এবং একবার না 10 বার পড়েন। খুব কম রাইটারের লেখাই ডিরেক্টররা পুরোপুরি মনোযোগ দিয়ে পড়েন। আর আপনি তো ডিরেক্টর তানিম নূরকে নিয়ে একটা সময় বলেছিলেন আ ব্রিলিয়ান্ট মাইন্ড, আ গ্রেট হিউম্যান বিং। দু একটা ঘটনার পরিপ্রেক্ষিতে যদি আপনাকে বলতে বলি, কেন মনে হয়েছিল উনি এমন? আমি প্রথমে বলি, উনি যখন আমাকে ক্রিসমাস ক্যারলের কথা বললেন তখন আমি বললাম, তখন আমি অফিসে ছিলাম, আমি বললাম যে ভাই আমাকে 20 মিনিট সময় দেন, আমি দেখি এটার বাংলা অ্যাডাপ্টেশনের জন্য ফার্স্ট আমরা যখন কাজ করি তখন আমরা একটা সিনপসিস বানাই। আমি বলছি ভাই আমি একটা সিনপসিস লিখি, আমি 20 মিনিট থেকে আধা ঘন্টা সময় দেন। তো প্রথমে আমি ওটা ইংলিশে লিখেছিলাম যদি তাড়াতাড়ি লিখতে পারি। উনি অনেক আগ্রহ নিয়ে, আমি বললাম ভাই লিখে ফেলছি, মাত্র 20 মিনিটের মধ্যে লিখে ফেলছি। ভাই বলছে 20 মিনিটের মধ্যে তুমি লিখে ফেললে পুরো গল্প? আমি বলছি পুরো গল্প না, আইডিয়াটা লিখে ফেলছি, সিনপসিসটা লিখে ফেলছি। বলছে দাও। তো ভাইকে দিলাম, উনি ইংলিশ লেখা থেকে বলছে ধুর এগুলো কোন ধরনের জিনিস, তুমি বাংলা লেখো, এগুলো কি, আমি তো ইংলিশ কেন পড়বো, তুমি বাংলায় লিখো। তো তখন আমি বাংলায় লিখে দিলাম। ওনার মধ্যে যে আগ্রহটা, যে এই ব্যাপারে যে সারল্যটা, সেটা দেখে আমার খুব ভালো মনে হয়েছে, কারণ ওনার মধ্যে অনেস্টি আছে। এই সিনেমার প্রমোশনের সময় অনেক জাহিদ হাসান ভাই উনি নিজেও বলেছিলেন যে আমরা সৎ ছিলাম। তো এই সততাটা শুরুটা হয়েছে কিন্তু তানিম ভাইকে দিয়ে। তিনি ফাইট করেছেন, এটার প্রযোজক পাওয়া যায়নি, ন্যূনতম ছাড় দেননি, সত্যি কথা। হ্যাঁ, কোনো প্রকার ছাড় দেননি। উনি ডেডিকেটেড ছিলেন এবং আমাদের রাইটারদের সাথে নিয়ে বলেছেন যে তোমরা যেটা লিখেছ, আই সাপোর্ট ইউ গাইজ অ্যান্ড আই উইল মেক দিস হ্যাপেন। কমেডি তো আমার মতে সবচাইতে মানে কঠিন একটা জনরা। কমেডি এবং হরর সবচাইতে কঠিন, মানে মানুষকে হাসানো, মানুষকে ভয় পাওয়ানো, এটার চাইতে বড় কিছু বোধহয় হয় না। ইভেন আপনারাও অনেক সময় ভেবেছিলেন হয়তো যে আপনাদের অনেক জোকস, অনেক পাঞ্চ লাইন হয়তো দর্শক নেবেন কি নেবেন, একটা তো 50-50 বিষয় থাকে, বাট দেখা গেল দর্শক সেগুলোই সবচাইতে এনজয় করেছেন। আর সিনেমা হলে গিয়ে সবচেয়ে মজার বিষয়, প্রত্যেকজন ভূত যে ক্যারেক্টার প্লে করেছেন তারা নিজেদের ডায়লগ নিজেদেরকে মানে যতটা ভাবে আমরা বলি মানে খাস বাংলায় যে পচানো যায় সেটাই করেছেন এবং দর্শক এটা খুব সুন্দরভাবে রিসিভ করেছেন। এই ভাবনাটা আসলে কিভাবে এলো এবং আপনারা যখন দেখলেন যে না ইট ওয়ার্কড ভেরি ওয়েল, তখন কেমন মনে হয়েছে? আসলে কমেডির ব্যাপারটা হচ্ছে, আজ যে জিনিসটা আপনাকে হাসির উদ্রেক করাচ্ছে আগামী দিন সেটা নাও করতে পারে। সেটা কমেডি ইজ এভার চেঞ্জিং একটা বিষয়। সো সেখানে আমরা এমন একটা জিনিস চুজ করেছি যেখানে হচ্ছে যে সেলিব্রিটিরা আসছে তাদের নিজেদের রূপ ধরে, তাহলে তারা কি বিষয় নিয়ে মজা করতে পারে। তখন দেখলাম যে আমরা তো তাদের কাজগুলো দেখেই বড় হয়েছি, চঞ্চল চৌধুরী, জয়া হাসান, অপি করিম। তো উনাদের পুরনো কাজগুলো, উনাদের বিষয়ে যে মজার ব্যাপারগুলো, ওগুলো আমরা এত ভালোভাবে দেখেছি, এত মানে ওনাদের ফ্যান আমরা। সো আমরা ভাবলাম না ওয়াই নট, আমাদের দেশে তো এটা করা হয়নি। এবং প্রথম আমাদের সন্দেহ ছিল যে ওনারা কি আসলেই করতে রাজি হবেন এই বিষয়টা, বাংলাদেশে তো এরকম কাজ হয়নি আগে। তো ওনারা নিজের মুখেই নিজের ডায়লগগুলো বলছেন, নিজেকেই পচাচ্ছেন বা বলছেন, মজা করছেন। তখন মানে তানিম ভাই বলছিল এটা তোমরা এগিয়ে যাও, তোমরা যেভাবে চিন্তা করো হিউমার তোমরা ওভাবে বিল্ড করার চেষ্টা করো, তোমরা যেভাবে চিন্তা করছো আমি আছি। এবং পরবর্তীতে যে তানিম ওনারা যখন পছন্দ করলেন তখন আমাদের একটা সফলতা। দ্বিতীয়ত হলে যে যখন দেখলাম যে মানুষজন তাদের ওই বিষয়গুলো, যে বিশেষ করে জয়া হাসানের যে মারো, তারপর চঞ্চল চৌধুরী, টিভি খুললেই চঞ্চল চৌধুরীকে দেখা যায়, আর ওই যে কি ভয় পাইছে, হ্যাঁ ভয় পাই, ওই একই ডায়লগ। এবং সব জায়গায় চঞ্চল চৌধুরী প্রথমে আসে গান গেয়ে, বাথরুমে গান গাইতে থাকে, দাঁত ব্রাশ করতে থাকে, মানে এইসব ওয়াইল্ড আইডিয়া। এটা একটা সিনেমায় নিয়ে আসা এবং একজন ডিরেক্টরের এইটা পারসিউ করা বা হলে যে বড় স্ক্রিনে এই জিনিসটা দেখানো, এটার জন্য সাহস দরকার পড়ে। একজন ডিরেক্টরেরও আর লেখকেরও একটা সাহসের দরকার যে আমরা এই কাজটা করছি। দিন শেষে এটাকে একটা ফিভার ড্রিম মনে হয় না। আর বাই দ্য ওয়ে, মানে যখন আপনি মানে বিগ স্ক্রিনে ফাইনালি নিজের কাজ দেখলেন, যে নিজের লেখা চিত্রনাট্য সেটা নিয়ে কাজ হয়েছে, নিজের লেখা সংলাপগুলো তারা বলছেন এবং দর্শকরা মনোমুগ্ধকরভাবে সেটা শুনছেন, এবং আমি কিছু জায়গায় রিলেট করতে পারি, বিকজ আমরা তো এখানে গভীর জীবনবোধের একটা গল্প খুব সহজ সাদামাটাভাবে দেখেছি। হয় কি আমরা আমাদের পছন্দের যে মানুষ তাকে অনেক সময় প্রোটেক্ট করতে চাই, আমাদের কাছে আগলে রাখতে চাই, কিন্তু একটাবারও ভাবি না সে কি ভাবছে। কিন্তু ওখানে গিয়ে যে যখন চারপাশ থেকে অনেকগুলো পার্সপেক্টিভ থেকে দেখা হয় এবং বেশ কিছু ডায়লগ আসে, আজকাল কিন্তু আমরা ডায়লগের খুবই অভাব বোধ করি, যে পর্যাপ্ত ঠিকঠাক সংলাপ থাকে না যেটা মনে দাগ কেটে যায়, সেই রকম দাগ কেটে যাওয়ার মতো বহু সংলাপ। তো যখন দেখলে নিজেরই সৃষ্টিগুলো সামনে মানে আপনার চোখে ভাসছে, কেমন লাগছিল সেই এক্সপিরিয়েন্স? খুবই মানে অসাধারণ একটা অভিজ্ঞতা এটা।
বড় স্ক্রিনে মানুষের, আপনি বিগ স্ক্রিন সিনেমাটা এই জন্য ডিফারেন্ট অন্য মিডিয়াম থেকে যে আপনি সকল একসাথে 200 300 400 মানুষের অভিব্যক্তি দেখতে পাচ্ছেন একদম লাইভ। আমি ঈদের সেকেন্ড দিন গিয়েছিলাম আমার ওয়াইফকে নিয়ে, এবং মানুষ যখন হাসছে, মানুষ যখন ওই আবেগটা ফিল করছে, তখন আমি মনে করছিলাম যে না, আমি যেটা চিন্তা করে লিখেছিলাম সেটা আসলে সেই দিক থেকে আমি সফল, মানুষজনকে কানেক্ট করাতে পেরেছি। এবং এটা স্বাধীনের কাছেও, মানে আমি যেটা বলেছি, আমি এই উৎসবে কমেডি এবং জাহাঙ্গীরের চরিত্রটাকে এস্টাবলিশ করার ক্ষেত্রে আমি বেশি কাজ করেছি, স্বাধীন কাজ করেছে সেই ঘটনাগুলো কানেক্ট করা এবং ইমোশনটাকে কানেক্ট করা, মানে মালা গাঁথার মতো মালা গেঁথে দিয়েছে ও। যেখানে আমার লেখাতে একটু খামতি ছিল, স্বাধীন ওটাকে ধরে একদম সিল করে দিয়েছে। আমার আর স্বাধীনের লেখার ধরন সম্পূর্ণ আলাদা। আমি লিখতে লিখতে ভাবি, স্বাধীন ভেবে ভেবে লিখে, সো ভাবতে ভাবতে লিখতে থাকে। সো এই জায়গাতে সুবিধাটা হয়েছে এইরকম, আমি যেই ধরনের ডায়লগগুলো চিন্তা করেছি, সংলাপগুলো যেরকম হবে, ওই টোনটা সেট করার পরে স্বাধীন এভাবেই চিন্তা করছিল এবং স্বাধীন একটা আলাদা টোনে নিয়ে গেছে ওই ডায়লগগুলো। স্বাধীন এমনিতেই ডায়লগের সংলাপের জন্য তো স্বাধীন অনেক বিখ্যাত প্রখ্যাত একজন মানুষ। হ্যাঁ, তো কাইজার থেকে শুরু করে অন্যান্য যত সব ছিল, অনেক প্রজেক্ট করেছে। আপনারও অনেক প্রজেক্ট রয়েছে, আমরা ধাপে ধাপে তো সেগুলো নিয়েও আলাপ করব। বাট সরি, একটু বাধা দিলাম বিকজ আপনার মা সম্ভবত মানে আপনার পুরো কাজটা দেখে বলেছিলেন জোস, এবং বাবা বলেছিলেন মোটামুটি। তো এই যে আপনার মা এবং বাবা, তার সন্তানের এই কাজ, এই সাফল্য নিয়ে কতটা উচ্ছ্বসিত, একটু শুনবো আপনার কাছ থেকে। উচ্ছ্বাস বাবা মা সবসময় প্রকাশ করে, মায়ের আবেগটা সবসময় আমরা দেখতে পারি, কিন্তু বাবার আবেগটা অনেক চাপানো থাকে। তারপরও আমার বাবা সবসময়ই আমাকে সাপোর্ট করে গেছেন, মা তো সবসময়ই হোল হার্টেডলি। ইভেন আমি এখানে এসেছি, আম্মু আমাকে বারবার কল দিচ্ছেন, বলছে যে তুমি গিয়েছো কিনা, ওখানে ঠিক মতো বসছো কিনা। সো এই প্রত্যেকটা জিনিসই আমার মা খুব এনজয় করছে, আমার ফ্যামিলি মেম্বার, আমার বড় ভাই, সবাই এনজয় করছে। বাবাকে আসলে খুশি করানো খুবই টাফ আমাদের, বাবাকে খুশি করানো খুবই একটা টাফ ব্যাপার আসলে। সেটার চেষ্টায় আছি এখন পর্যন্ত। আব্বু বলছে যে সামনে আরো ভালো করবে, এখন আমি জানি না বাবার কাছে ভালো লিমিটটা কত দূর, স্কাই ইজ দ্য লিমিট মেবি। সো আশা করি সামনে। আপনার এই জীবনটাকে উৎসবের আলোয়, উৎসবের আনন্দে যিনি রাঙিয়ে এবং মাতিয়ে রেখেছেন, আপনার জীবন সঙ্গিনী তাসনিম খেয়া, তাকে নিয়ে শুনবো। আপনাদের এই দাম্পত্য জীবনের খুনসুটি মাখা মুহূর্তের কোন ডায়লগটা আপনি এই স্ক্রিপ্টে রেখেছেন উৎসবে? একটা ডায়লগ আছে যে এমন ভুল কখনো করবেন না যা শুধরানোর কখনো আর সুযোগ না থাকে। সেই বিষয়টা আসলে আমাদের রিলেশনশিপে বা আমাদের বৈবাহিক জীবনে কিছুটা হলেও, মানে আমি ওটা খেয়াল রাখার চেষ্টা করি আমরা একসাথে যখন থাকি। আর উৎসব তো দেখা হলো, দেন হোয়াট নেক্সট? নেক্সট আমি আসলে অনেক বেছে বেছে কাজ করতে চাই, কারণ একটা ভালো কাজ করতে অনেক সময়ের প্রয়োজন, একটা জিনিস চিন্তা করতে এবং ওটাকে এক্সিকিউট করতে অনেক সময়ের প্রয়োজন। তবে আমরা অতিরিক্ত সময়ও নিতে চাই না। তবে সামনের কাজটা উৎসবকে ছাড়িয়ে যাবে কিনা সেটা দর্শকই ভালো বলতে পারবে, এবং আমরা যদি সেভাবে এক্সিকিউট করতে পারি সেটা অবশ্যই। কিন্তু সামনে যেটা চিন্তা করছি, অবশ্যই ফিল্ম আমার ভালো লাগে লিখতে। এটা আমার যদিও প্রথম সিনেমা, কিন্তু আমি এটা প্রথম সিনেমা লিখিনি, এটা প্রথম সিনেমা যেটা এসছে। কিন্তু বাকিগুলো নিয়েও চিন্তা আছে, স্বপ্ন আছে। আমি শুধু লেখক হতে এসেছি আপাতত, আমি ফিল্ম মেকার হতে আসিনি, কারণ ফিল্ম মেকিং এর আরো বড় বড় জিনিস যেগুলো আছে, এটা অনেক এক্সপিরিয়েন্স গেইন করার আছে। আমার তানিম ভাই যিনি অনেক বছর ধরে কাজ করছেন, অনেক কিছু করেছেন, স্বাধীন অনেক দিন ধরে লিখেছে, সেই তুলনায় আমি মোটামুটি নতুন বলা যায়, কিন্তু আমি লিখছি অনেক দিন ধরে। তা তো বটে, বিকজ মার্কিউলিসের চিত্রনাট্য আপনার লেখা এবং গুলমোহরের সাথেও আপনি যুক্ত ছিলেন। সো সেখানকার এক্সপেরিয়েন্সটা কেমন? এটা তো অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স। আমার প্রথম কাজ যখন মার্কিউলিস, সেটা লেখার তখন আমি একমাত্র ইউনিভার্সিটি থেকে বের হয়ে মাত্র শুরু করেছি লেখা, এবং মার্কিউলিসটা আমি খুব জলদি লিখেছি, সেটা নিয়ে আমার একটু আক্ষেপ আছে। কিন্তু কারণ অনেক সময় অনেক তাড়াতাড়ি লিখতে গেলে আপনি আপনার বেস্টটা দিতে পারেন না, আমার মনে হয়। সে আমাদের এখানে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা ডেডলাইনের ইস্যু আছে, যে অবভিয়াসলি ডেডলাইন সব ইন্ডাস্ট্রিতেই আছে, সব কাজেই আছে, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে সময়টা কম থাকে, সময়টা অনেক কম থাকে। তো আবার রাইটাররা আমরা একটু বেশি কি বলে ইনসিকিউর, যে আমাদের কাজটা
ঠিকমতো হচ্ছে কিনা, এটা স্ক্রিনে চলে যাচ্ছে, মানুষজন দেখে কি বলছে, সেটা নিয়েও আমরা যথেষ্ট ইনসিকিউর। আমার চেয়ে স্বাধীন আরও বেশি ইনসিকিউর অবভিয়াসলি, কিন্তু আমি একটু কম ইনসিকিউর। কিন্তু মার্কিউলিসের সময় যেটা করেছি, আমি একটা স্ট্রং ওমেন ক্যারেক্টার নিয়ে কাজ করতে চেয়েছি, সেটা পোর্ট্রে করতে পেরেছি কিনা সেটা শিওর জানি না। তবে মার্কিউলিস থেকে সাবেলা নূর, ওনার যে অভিনয় দক্ষতার প্রশংসা মার্কিউলিস থেকেই কিন্তু মোটামুটি আমি যতদূর জানি ইন্ডাস্ট্রিতে কথা হচ্ছে নতুন এক সাবিলা নূর। নতুন এক সাবিলা। আর যদি আমি গুলমোহর নিয়ে একটু জানতে চাই। গুলমোহর তো সৈয়দ আহমেদ শাওকি ভাই, ওনার একটা ড্রিম প্রজেক্ট। আমি যখন ওটাতে ইনভলভ হই তখন গুলমোহর মোটামুটি অনেক দূর এগিয়ে গেছে। ওটার রাইটার হচ্ছে মারুফ প্রতীক ভাই আমাদের, উনি আর শাওকি ভাই মিলে লিখছিলেন। তখন আমি যখন ঢুকতে গিয়েছি ওখানে, তখন আমি চিন্তা করেছি যে না, ওখানে ওনাদের থটটা যেটা আছে ওটাতে এটা আগে বুঝতে হবে, এটা আগে বুঝতে হবে। ওটার সাথে অ্যালাইন যদি আমি না হতে পারি তাহলে আমি গুলমোহরের গল্পটার পারপাস সার্ভ করতে পারবো না। সো তখন থেকে আমি একটু পেছনের রোলে চলে যাই, কারণ আমরা পেছনের মানুষ, সবসময় একটু পেছনেই, মাঝে মাঝে একটু সামনে চলে আসি, মাঝে মাঝে একটু ফ্রন্ট ফুটে থাকতে হয়, মাঝে মাঝে একটু ব্যাক ফুটে থাকতে হয়। তো ওই সময় আমি একটু ব্যাক ফুটে ছিলাম। আমি বুঝতে চেষ্টা করেছিলাম। শাওকি ভাই আমাকে পুরো স্ক্রিন প্লের ব্যাপারটাই নতুন করে শিখিয়েছেন, এবং প্রতীক ভাই, শাওকি ভাই, গুলমোহরের পুরো প্রোডাকশনটা আমি দেখেছি। দেখার পরে আমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটাই কিন্তু আমার উৎসবে পরে কাজে লেগেছে। কারণ আমি আগে যখন লিখতাম তখন আমি টোটালিটিটা চিন্তা করতে পারতাম না, যে আমি একটা সিন লিখছি বা একটা গল্প লিখছি, পুরো ফিল্মটা দেখতে কেমন হবে, সেটার মিউজিক কীরকম হতে পারে, ওটার কনসেপ্ট কী হতে পারে, সেটা আমি পুরোপুরি জানতাম না। কিন্তু ওই জিনিসগুলো, ওই প্রোডাকশনটা দেখার পরে আমি এখন পুরোপুরি দেখতে পারি। যদি কোনো গল্প আমি বলতে পারি আপনাকে, তাহলে আমি পুরোটা অনেক কিছু তাহলে ন্যাচারালি মাথায় আসে যে এই ডায়লগটা আসলে আর্টিস্ট কিভাবে থ্রো করবেন, এখানে কি মিউজিক যাবে, কতটুকু পসিবল। ইটস রিয়েলি ইন্টারেস্টিং, মানে সত্যি কথা। আর এবার একটু আপনার একদম ব্যক্তিগত জীবনের গল্প শুনতে চাই। ব্যক্তিগত জীবন বলতে আপনার ছোটবেলাটা, মানে আপনার জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা কোনটা কোথায়, হাউ ওয়াজ দ্য চাইল্ডহুড? আমার বেড়ে ওঠা ঢাকাতেই, আমি ঢাকায় বড় হয়েছি। আর আমার স্কুল কলেজ সব ধানমন্ডিতেই। নিউ মডেল স্কুলে পড়ালেখা করেছি, রাইফেলস পাবলিকে ছিলাম। তারপরে আমি চলে যাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, অর্থনীতিতে পড়ালেখা করি। সো আমার জীবনের মোড়টা ঘুরে যায় আসলে জাহাঙ্গীরনগরে ঢোকার পর থেকে, এই কারণে যে যখন আমি প্রথম দিন জাহাঙ্গীরনগরে গিয়েছিলাম, আমাদের ডিপার্টমেন্ট চেয়ারম্যান স্যার আমাদেরকে বলেছিলেন এই যে একটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, আমি জানি না এখানে পড়ালেখা কেমন হয়। উনি অনেক অনেস্ট ছিলেন। আমি বলতে 100% তোমাকে সিওরিটি দিয়ে বলতে পারবো না এখানে পড়ালেখা কেমন হয়, কিন্তু ইটস এ ভেরি নাইস প্লেস। তুমি এখান থেকে চাইলে ভালো হয়েও বের হতে পারবা, অনেক কৃষ্টি কালচার নিয়েও বের হতে পারবা, অনেক সংস্কৃতি মনা হয়ে বের হতে পারবা, আবার চাইলে একদম অন্যরকমভাবেও বের হতে পারবা। ইটস আপ টু ইউ হোয়াট ইউ ডু। সো দেন আমি যখন পড়ালেখার মাঝখানে চিন্তা করছিলাম যে আমার একটা ছোটবেলা থেকে লেখালেখির একটা ইচ্ছা ছিল। আমার নানা লিখতেন, তিনি অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন সরকারি। সো তো উনি লিখতেন, ওনার বিচিত্র বিচিত্র ধরনের বই ছিল। উনি সকালবেলা উঠে পেপার পড়তেন, তারপর বই পড়তে বসতেন। সো ওটা দেখে আমার আগ্রহ যাচ্ছে যে আচ্ছা আমি পড়ি। পড়ার পরে আমার ইচ্ছা হচ্ছে যে আচ্ছা এটা লিখি কীভাবে। সো ওটা দেখার পর থেকে ছোটবেলা থেকে মাথার মধ্যে ঢুকে গেছে যে আমি এক সময় হয়তো বা লিখতে চেষ্টা করব। লিখতে লিখতে ঠিক কখন মনে হলো যে আমি বিনোদন জগতের জন্য লিখি? হ্যাঁ, এটার একদম আগ্রহটা চলে এসেছে যখন আমি ফিল্মের প্রতি একদম ভক্ত হয়ে যাই, আগ্রহী হয়ে যাই। ছোটবেলা থেকে টিভির সামনে বসে থাকতাম, বিটিভির দুপুর 3টার শুক্রবারে ওটা দেখতে হবে। এবং ওটা যতক্ষণ দেখতাম, আমি দেখতাম পথঘাট পুরো খালি, মানুষজন দেখছে। অ্যাকচুয়ালি ওই সময় এই সময়টাই ছিল, ওই সময় টিভি নাটক, সিনেমা, আমাদের উৎসবের মাধ্যমেও কিন্তু আমরা কিছুটা হলেও ওখানে ফিরে যেতে চেষ্টা করেছি, VHS এইগুলো জিনিসপত্র। সো তখন দেখলাম যে এই সিনেমাটা বানায় কিভাবে, প্রথমে চিন্তা করলাম। পরে দেখলাম যে সবচেয়ে সহজ কাজ তো মনে হয় লেখা। আমার কাছে একটা কাগজ কলম ছাড়া তো আর কিছুই লাগে না, না হলে অন্য কিছুতে ক্যামেরা লাগে, অ্যাক্টিং লাগে, কত কিছু। অভিনয় করার আমার ইচ্ছা ছিল না কোনোদিন। আমি জানি ক্যামেরা অনেক ভয় পাই, আমি জানি না আমি এখানে কিছু ভালো। কি ভয় পাচ্ছেন? আমি যথেষ্ট ভয় পাচ্ছি, আমি অনেক স্বাভাবিক থাকার চেষ্টা করছি, কিন্তু আমি আপনার সাথে আই কন্ট্যাক্ট করছি এই কারণে যাতে আমি ভয় না পাই। ঠিক আছে। যখন দেখলাম যে এটা কিভাবে বানায়, তখন আমি যখন স্ক্রিন প্লেতে এই কোভিডের সময়, তখন আমার একদম বদ্ধমূল ধারণা হয়ে গেল যে আসলে স্ক্রিন প্লেটা লেখে কিভাবে। এটা একটা আর্ট ফর্ম, এটা লিখতে হবে। গল্প, উপন্যাস, ছোট গল্প লিখতাম, কিন্তু স্ক্রিন প্লে সম্পূর্ণ একটা ডিফারেন্ট জিনিস। আমরা স্ক্রিন প্লেতে যা লিখি সেটাই পর্দায় দেখা যায়। পর্দার বাইরে কোনো সত্য নেই। আমরা একটা জিনিস বলি, ফ্রেমের বাইরে কোনো রিয়েলিটি নেই। ফ্রেমের বাইরে যেটা যাবে সেটা আমরা লিখবো না। অনেক রিজার্ভড একটা লেখা স্ক্রিন প্লে।
স্ক্রিন প্লের ভিতরে ডায়লগ আছে, অ্যাকশন সিকোয়েন্স আছে, স্লাগ লাইন আছে, সব কিছু আছে, খুবই ফরম্যাটেড একটা জিনিস। কিন্তু এই ফরম্যাটের জায়গায় থেকেও আপনি কিন্তু অদ্ভুত জিনিস করতে পারেন। ওই পসিবিলিটিটা দেখার পরে আমার তখন মনে হয়েছে যে এই ফরম্যাটে থেকেও যদি অদ্ভুত কিছু নিয়ে আসা যায় স্ক্রিনে, তাহলে কেন ট্রাই করব না? সেটাই, যেহেতু লেখার ইচ্ছা আছেই, তাহলে আরো লিখি। আর কিছুটা সময় আরো লেখালেখিতে থাকতে চাই, বিকজ এই বছরের জানুয়ারিতে, অর্থাৎ বছরের প্রথম দিন, আপনি আমাদের পাঠক মহলের জন্য একটি নতুন উপন্যাস নিয়ে এসেছেন, ফেরত। আচ্ছা, ফেরত কি কখনো আমরা অনস্ক্রিন দেখতে পাবো? এরকম কোনো প্ল্যান রয়েছে? ফেরত নিয়ে আমি এখনো চিন্তা করছি, যেহেতু স্ক্রিন রাইটিং নিয়ে আমি এখনো ফুল টাইম দেওয়ার চেষ্টা করছি এবং সামনে প্রজেক্ট আছে অনেকগুলো, বেছে বেছে কাজ করার চিন্তা ভাবনা করছি। উপন্যাস বা গল্প লিখতে হলে আসলে আমার মনে হয় এই স্ক্রিন প্লে থেকে দূরে সরা দরকার আমার। কিন্তু যদি স্ক্রিন প্লে থেকে দূরে সরে যাই তাহলে আবার উপন্যাসটাও আমি ওভাবে ধরতে পারবো না। সো আমি এটা চিন্তা করছি, তবে আশা করি সামনে খুব জলদি দেখা যাক, আমরা সেই অপেক্ষায় থাকলাম। যখন আপনি খুব নাম থাকেন, মানে একটু ডিপ্রেস লাগে, মন খারাপ লাগে, আমরা শুনেছি আপনি ক্যামেরার কাছে ফিরে যান। সেই গল্প নিয়ে শুনবো। 8 বছরের বেশি সময় ধরে আপনার এই নীরব অভ্যাস, এর গল্পটা শুনবো। এর নেপথ্যে বিশেষ কোনো কারণ ছিল যে ঘটনার ফলশ্রুতিতে আপনি এটা বেছে নিলেন? এটার প্রধান কারণ বলতে যদি আমি বলি, আমার একা থাকতে ভালো লাগতো। যখন আমি টিনেজার ছিলাম, এই একা থাকার সময়টা আমার প্রকৃতির কাছে থাকতে খুব ভালো লাগে। সো তখন আমি চিন্তা করলাম যে এই প্রকৃতির কাছে যখন থাকি, তখন এগুলাকে ক্যামেরাবন্দি করে রাখলে মনে হয় খুব একটা খারাপ হয় না। পরবর্তীতে যখন আমি ওই প্রকৃতির কাছে থাকবো না, তখন ওই ছবিগুলো দেখলে হয়তো বা ওই মুহূর্তটাতে আমি ফিরে যেতে পারবো কিছুটা হলেও। তখন থেকে একটা ডিফারেন্ট কিছু করার চিন্তা ছিল, যে নর্মাল ল্যান্ডস্কেপ আমরা যেরকম দেখি, ওই ল্যান্ডস্কেপ থেকে বেরিয়ে যে একটু ডিফারেন্ট টাইপের, ভিন্ন কালার, বিভিন্ন, যেমন হচ্ছে আমাদের অটাম, তারপর হচ্ছে স্প্রিং এর একটা ডিস্টিংক্ট কালার আছে, হ্যাঁ, কাঁচা রোদের, অটামের একটা ইয়ে আছে যে কড়া রোদের। সো ওই রকম জিনিসগুলো, থিমগুলো বিবেচনা করে তখন আমি থিম ওয়াইজ, কালার প্যালেট ওয়াইজ ছবি তোলার একটা প্রজেক্ট হাতে নিই। তো আমার একটা ফটো বুক করারও ইচ্ছা আছে সামনে, যদি সফল হই দেখে সত্যি মানে আপনার তোলা বেশ চোখ জোড়ানো এবং মন ভরানো বেশ কিছু ছবি আমরা দেখেছি। আপনার আবেগ অনুভূতি প্রকাশের জন্য ছবি তোলা আপনাকে আসলে কতটা সাহায্য করে? এটা অনেক ভালো লাগে। ছবির মাধ্যমে আসলে সবকিছু লিখে প্রকাশ করা যায় না, অনেক কিছু আপনার ইশারায় বুঝে নিতে হয়, অনেক কিছু ভিজুয়ালসের মাধ্যমে বুঝে নিতে হয়। সো ছবি একটা গুরুত্বপূর্ণ মাধ্যম, আমার বলার ভাষার একটা গুরুত্বপূর্ণ ভাষা আর কি। সো আপনাকে এবার ঝটপট কিছু প্রশ্ন করব, চটপট উত্তর দিতে হবে। সামিউল ভুঁইয়া একজন লেখক। আয়মান আসিফ স্বাধীনকে যে উপদেশ দিতে চান? তাড়াতাড়ি লেখো। তানিম নূরের কাছ থেকে যা শিখেছেন? কমিটমেন্ট। উৎসবের যে চরিত্রের সাথে আপনার পুরো 180 ডিগ্রি অমিল রয়েছে? জাহাঙ্গীর। ও আচ্ছা, আপনি খুব ভালো মানুষ। আপনার প্রিয় 3 জন লেখকের নাম? গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস, সুনীল গঙ্গোপাধ্যায়, আন্তন চেখভ। প্রিয় 3 উপন্যাস? সেই সময়, সুনীল গঙ্গোপাধ্যায়, হোয়াইট নয়েজ, আর হচ্ছে হুমায়ুন আহমেদের মধ্যাহ্ন। আপনার ভীষণ প্রিয় 3টা সিনেমার নাম বলুন। আমার একটা ফেভারিট সিনেমা আছে, খুবই ক্লাসিক, ওটা হচ্ছে জিনের বাচ্চা। এটা দেখলে আমার মন খারাপ থাকলে আমি এটা দেখি। এটা খুবই একটা জনরা ব্রেকিং একটা সিনেমা, আমার মনে হয় সবারই দেখা উচিত। আর সেকেন্ডে হচ্ছে কি জানি বলতেছিলাম, সিটিজেন কেইন, আর থার্ডে হচ্ছে গোলাপি এখন ট্রেনে। আর বিশ্ব চলচ্চিত্রের 3 জন প্রিয় অভিনেতার নাম বলুন। ড্যানিয়েল ডে লুইস, লিওনার্ডো ডিক্যাপ্রিও, রবার্ট ডি নিরো। আপনার মায়ের জন্মদিন আসছে 21 অক্টোবর, আমাদের শোয়ের মাধ্যমে মাকে বিশেষ করে কি বলতে চান? শুভ জন্মদিন মা, অগ্রিম শুভ জন্মদিন। আমি অনেক ভালোবাসি তোমাকে, কিন্তু হয়তো বা মুখ ফুটে বলা হয় না। আমার উপরে আস্থা রাখার জন্য ধন্যবাদ, আমাকে ভালোবাসার জন্য ধন্যবাদ। ইফ আই এম নট রং, 10 এপ্রিল ছিল আপনার অ্যানিভার্সারি, তো প্রিয় এই মানুষটির কোন গুণ আপনাকে খুব মুগ্ধ করে? ধৈর্য। ওকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি খুবই প্রাণবন্ত একটা আড্ডার সময় কাটলো। অনেকটা সময় থাকলে আরও হয়তো অনেক আড্ডা দেওয়া যেত, তবে নিশ্চয়ই দেখা হবে আগামী কোনো পর্বে। খুব ভালো থাকবেন, আর বিনোদন সারাদিনকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য। আপনারা ভালো থাকবেন।